2% কম, তাহলে বিমলের উচ্চতা অমলের তুলনায় কত শতাংশ বেশি? তাহলে কি বলছে অঙ্ক, যে অমলের উচ্চতা বিমলের তুলনায় 37.1/2% কম, মানে কি? মানে কি বলো? যে অমলের যা উচ্চতা হবে বিমলের থেকে সে 37.1/2% কম হবে। আমরা বুঝতে পারছি যে 100-র মধ্যে মানে 37.1/2% সে কম হবে। তাহলে আমরা লিখতে পারি 37.1/2%। তাহলে এটাকে যদি আমি পার্সেন্টে যদি প্রকাশ করতে চাই, নিশ্চয়ই আমরা পারবো না? পারবো এটা 37.1/2%। আমরা আগের বারে সেই পার্সেন্টেজগুলো তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম, ওগুলো পড়েছো বাড়িতে? ওগুলো নিশ্চয়ই পড়েছো। 37.1/2%কে আমরা যদি 100-তে কনভার্ট করি তাহলে আমরা কত করতে পারবো? এনিওয়ান? শঙ্কর? কত হবে? 75/2 ডিভাইডেড বাই 100। তাহলে 75/2 ইন্টু 1/100 আমরা জানি তো। কাটাকাটি করবো, এটা কত দিয়ে কাটাকাটি করবো আমরা এগুলো বলো? 25কে 25, 25 দুগুণে 50, 3 25 সঙ্গে 75, 4 25 সঙ্গে 100। তাহলে 3 একে 3, 4 দুগুণে 8, 3/8। তাহলে এই 3/8, তাহলে 3টাকে আমরা আগের দিন কি বলেছিলাম, কিসের মান বলেছিলাম? 3টা বলো? শতকরার ফল, শতকরার মান। তাহলে 3টাকে আমরা বলেছিলাম শতকরার ফল, মানে 100কে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে 3, আর 8টা হচ্ছে প্রকৃত মান, মানে 8টা হচ্ছে প্রকৃত মান। এবারে অঙ্কটাকে ভালো করে পড়ো। তাহলে বিমলের উচ্চতা অমলের তুলনায় কত শতাংশ বেশি? তাহলে একদিকে লিখলাম অমলের উচ্চতা, আমি এ দিয়ে লিখছি, আর একদিকে লিখলাম বিমলের উচ্চতা। এখানে লেখো বিমলের উচ্চতা, আর একদিকে লিখলাম অমলের উচ্চতা। এ মনে অমল আর বি মনে বিমল, ধরে নাও এটা। ওকে, তাহলে দেখো, তাহলে বিমলের উচ্চতা অমলের তুলনায়, যখনই লের এর বোঝাবে তখন কিন্তু আমরা কি করব, বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে এখানে 3/8-এর মধ্যে সব থেকে বড় কে? সব থেকে বড় কে? 8। তাহলে 8 মাইনাস 3, তাহলে 8কে 3 দিয়ে বিয়োগ করলে কত হবে? 5। তাহলে এই 5 হচ্ছে অমলের উচ্চতা। বিমলের তুলনায় কত কম? 37.1/2 কম। তাহলে তাহলে বিমল কত হবে? তার থেকে বেশি হবে, তাই না? বিমল তার থেকে বেশি হবে, তাহলে বিমলের উচ্চতা কত হবে? 8। বলো, এটুকু কেউ বুঝতে পেরেছো না পারোনি? এটুকু বুঝতে পেরেছো না পারোনি? কীভাবে করলাম? যদি কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে বলো, স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। হ্যাঁ, আবার বোঝাবো। অমলের উচ্চতা বিমলের তুলনায় 37.1/2%। তাহলে এটাকে আমরা কি করলাম? শতকরার মান বের করলাম। শতকরার মান মানে আমরা আগে অঙ্কগুলো করেছি যে পূর্ণ থাকলে সেগুলোকে ভাঙতে হবে। যেমন 37 দুগুণে কী করলাম? 37 দুগুণে হচ্ছে 74, 74 উপরে 1 75, তাহলে 75/2 ডিভাইডেড বাই 100। এবার এটাকে আমরা কি করলাম? এটাকে আমরা কাটাকাটি করলাম। কাটাকাটি করতে গেলে কি করতে হবে? নিচের 100টার উপরে 1 হয়ে যাবে, যেহেতু উল্টে যায় ভাগের সময়, সেটা গুণ হয়ে যায়। তাহলে 75/2 ইন্টু 1/100 কাটাকাটি করলাম 25 দিয়ে, 3 25 সঙ্গে 75, 4 25 সঙ্গে 100। তাহলে 3 একে 3, আর 4 দুগুণে 8, তাহলে 3/8। তাহলে 3টা কি? 3টা হচ্ছে শতকরার ফল, আর 8টা কি? 8টা হচ্ছে প্রকৃত মান। কেন? কারণ বড়টা হয় সবসময় যেটা বলা থাকে অঙ্কে। তাহলে 3/8 লিখলাম। এবারে আমাকে সেকেন্ড লাইনে বলতে চেয়েছে যে তাহলে বিমলের উচ্চতা অমলের তুলনায় কত শতাংশ বেশি? বিমলের উচ্চতা অমলের থেকে বলেছে, তাহলে থেকে যদি আমরা বের করতে যাই তাহলে আমরা সবসময় বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে এখানে বড় কে? বড় হচ্ছে 8, আর 3 হচ্ছে ছোট। তাহলে 8 থেকে 3 যদি বিয়োগ করো তাহলে 5, তাহলে 5 হচ্ছে অমলের উচ্চতা। তাহলে অমলের থেকে বিমল কতটা উচ্চতা?
তাহলে বিমলের উচ্চতা হচ্ছে 8, যেহেতু 8টা হচ্ছে সবারই মানের থেকে বড়। বলো এইটুকু বুঝতে পেরেছো সবাই? জিৎ? হ্যাঁ, এবারে 5 হচ্ছে অমলের উচ্চতা আর বি হচ্ছে 8-এর উচ্চতা, মানে হচ্ছে বিমলের উচ্চতা। এবার আমরা কি করব, তাহলে এখান থেকে তাহলে আমরা ডিফারেন্স বের করব। তাহলে 5 আর 8-এর থেকে যদি আমরা ডিফারেন্স বের করি তাহলে কত একক হচ্ছে বলো? কত বেশি হচ্ছে অমল বিমলের, বিমলের থেকে অমল কত কম হচ্ছে? 3 কম। আবার অমলের থেকে বিমল 3 বেশি। দুটোভাবেই ধরতে পারো, বিমলের উচ্চ থেকে অমলের উচ্চতা 3 কম, আবার অমলের উচ্চ থেকে বিমলের উচ্চতা 3 বেশি। এবারে আমাদের এবারে হ্যাঁ 3 বেশি। এবার আমাদের অঙ্ক চেয়েছে যে বিমলের উচ্চতা অমলের তুলনায়, তাহলে অমলের তুলনায় যেটা এর হবে সেটা বসবে নিচে। তাহলে অমলের বলেছে, তাহলে এখানে অমলের মান কত বেরিয়েছে? 5, আর বিমলের মান বেরিয়েছে 8। তাহলে এদের ডিফারেন্স কত? 3। তাহলে 3/5 ইন্টু 100, তাহলে 5 20 100, 3 20 কত? 3 20 হচ্ছে 60। এটাই হচ্ছে উত্তর। বলো বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট অঙ্ক যাচ্ছি কিন্তু, চলো। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু শতকরার যে অঙ্কগুলো আমরা আজকে করছি, যে কটা অঙ্ক আমরা করব, এই কটা অঙ্ক কিন্তু আরআরবি গ্রুপ ডির পার্সেন্টেজের অঙ্কগুলো থাকবেই তোমাদের। আমার এই টাইপগুলো কিন্তু বাড়িতে বারবার প্র্যাকটিস করো। তোমাদেরকে বাড়তি কোনো বই থেকে অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই, যদি আমার এই ক্লাসের অঙ্কগুলো যদি করতে পারো। সবাইকে বলছি কিন্তু এটা। নেক্সট, এর বয়স বি এর তুলনায় 30% বেশি, তাহলে বি এর বয়স এ এর তুলনায় কত শতাংশ কম? অঙ্কটাকে স্টার মার্ক দিয়ে রাখো। অঙ্কটাকে স্টার মার্ক দিয়ে রাখো। বলো, এর বয়স বি এর তুলনায় 30% বেশি, তাহলে বি এর বয়স এর তুলনায় কত শতাংশ কম? তাহলে বি এর বয়স এর তুলনায় যত শতাংশ কম, তার মানে কি বলতো? 30 বেশি, তার মানে 30 ডিভাইডেড বাই 100 প্লাস 30। কেন করলাম 30 বেশি? বেশি মানে যোগ। কার তুলনায়? যার তুলনায় বলবে সেটা থাকবে সবসময় নিচে, যার বয়স প্রথমে বলবে সেটা থাকবে সবারই উপরে। তাহলে এখানে এর বয়স বলেছে বি এর তুলনায় 30% বেশি, যদি এর বয়স যদি 30 হয় তাহলে বি এর বয়স কিন্তু কত হবে? তার থেকে আরও 30 বেশি, মানে পার্সেন্ট মানে 100, আর 30 মানে 30 বেশি মানে যোগ। তাহলে এটা আমি লিখতে পারি 30/130। ওকে, তাহলে অঙ্কতে বলেছে যে বি এর বয়স এর তুলনায় কত শতাংশ কম, তাহলে শতাংশ চেয়েছে। তাহলে শতাংশ মানে আমরা জানি 100 ইন্টু 100, কাটাকাটি করো, তাহলে এই 0 এই 0 কেটে যায়। ওকে, তাহলে এবারে কি লিখবো বলো? তাহলে 30কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 300 ডিভাইডেড বাই 13%। তাহলে এটা যদি পরীক্ষায় উত্তর থাকে 300/13%, তাহলে এটাই তোমাদের কিন্তু অপশানে থেকে যাবে। যদি এটা যদি উত্তর না থাকে তাহলে তোমরা সিম্পলভাবে 300কে 13 দিয়ে তোমরা ভাগ করে নেবে, তাহলে পূর্ণ বেরিয়ে যাবে। তাহলে পূর্ণ, হ্যাঁ, এর বয়স বি এর তুলনায় 30% বেশি, তাহলে এর বয়স যদি 30 হয় তাহলে বি এর বয়স তার থেকে 30% বেশি। 30% বেশি মানে 100 যুক্ত 30, কারণ পার্সেন্ট মানে 100, তাহলে 30/130। এবারে অঙ্কতে কি বলেছে দেখো, বি এর বয়স এর তুলনায় কত শতাংশ কম, তাহলে যেটা থাকবে এর সেটা সবসময় নিচে বসবে। তাহলে 30/130 ইন্টু 100, কারণ এখানে শতাংশ বের করতে বলেছে। তাহলে 300/13। এই 300/13টা যদি তোমাদের অপশানে থাকে
তাহলে এটাই উত্তর। আর যদি না থাকে তাহলে এটাকে পূর্ণ ভেঙে নেবে। তাহলে পূর্ণ ভাঙলে কত হবে? 23/1/13%। এটাই হচ্ছে উত্তর। এটাও উত্তর হবে, এটাও উত্তর হবে। কেন? স্যার বলছি এখানে বলেছে বি এর বয়স এর তুলনায় কত শতাংশ কম, কত শতাংশ তাই কম? জন্য স্যার মানে 100 দিয়ে গুণ হলো, তাই 100 দিয়ে গুণ হলো, এই যে শতাংশ বলেছে। ওকে, নেক্সট। কোনো ব্যক্তি একটি সংখ্যাকে 4/7 পরিবর্তে 7/4 দ্বারা গুণ করলে ভুলের শতকরা হার নির্ণয় করো। কোনো একটা ব্যক্তি সে একটা সংখ্যাকে 4/7 পরিবর্তে সে কি করেছে? 7/4 দিয়ে সে গুণ করেছে। তাহলে নিশ্চয়ই কোনো জায়গা না কোনো জায়গাতে সে অঙ্কটা ভুল করেছে। তাহলে সেই ভুলের কত শতাংশ সে ভুল করেছে সেটা কিন্তু আমাদেরকে বের করতে বলছে। তাহলে কি করব আমরা? তাহলে দেখো, মনে করি প্রত্যেকে খাতা পেন নিয়ে লেখো। মনে করি সংখ্যাটি, মানে ধরে নিচ্ছি, মনে করি সংখ্যাটি 7 এবং 4। কেন 7 এবং 4 বললাম? কারণ এখানে বড়টা ধরলাম 7, ছোটটা ধরলাম 4। এবার এটাকে ওরা যেহেতু গুণ করেছে, তাহলে 7 এবং 4-এর লসাগু কত? 7 এবং 4-এর লসাগু কত? এলসিএম কত? যেহেতু 7 এবং 4 আলাদা আলাদা সংখ্যা হচ্ছে, তাহলে 7 এবং 4-এর লসাগু হচ্ছে 28, সমান লিখলাম 28। ওকে, এবার কি বলেছে অঙ্কতে? যে কোনো ব্যক্তি একটি সংখ্যাকে 4/7 পরিবর্তে, তাহলে এর মানে আমরা জানি গুণ, তাহলে 28 × 4/7। তাহলে কাটাকাটি করো, 4 7কে 28, তাহলে 4 4 হচ্ছে 16। তাহলে এ কিন্তু 16টা কি করেছে? সঠিক করেছে, 16 নাম্বার। তাহলে ভুলটা নিশ্চয়ই করতে হবে, আমাদেরকে ভুলের শতকরা হার নির্ণয় করতে বলেছে। তাহলে সেই ভুলটা কীভাবে করেছে? 4/7 পরিবর্তে সে ভুলবশত 7/4 দিয়ে গুণ করেছে। তাহলে লিখতে পারি, তাহলে ভুলের মান হবে 28 × 7/4। আমি কিছুই অঙ্কতে কিন্তু করিনি, অঙ্কটাতে যা দেওয়া আছে আমি সেটাই করেছি, শুধুমাত্র 7 এবং 4-এর আমি লসাগু করেছি। লসাগু করার পরে কি করলাম? যে সংখ্যাগুলো সে ঠিক করেছে সেটা দিয়ে গুণ করলাম, যে সংখ্যাটাকে সে ভুল করেছে সেটা দিয়ে কিন্তু আমরা গুণ করলাম। তাহলে এখানে কত হবে? 7। তাহলে 7 7কে কত হয়? 49। এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছ না পারোনি? এইটুকু যতটুকু করলাম তার মধ্যে থেকে কারোর কোনো ডাউট আছে যে বুঝতে পারোনি এমন কোনো জায়গা? বেশ, তাহলে এই দুটো সংখ্যা কিন্তু আমরা বের করলাম। কেন? কারণ 16টা সে ঠিক করেছে এবং 49টা সে ভুল করেছে। তাহলে 100টার মধ্যে সে কতগুলো ভুল আর কতগুলো সঠিক সেটা আমরা কীভাবে বের করব? সেই আগের অঙ্কটার মতো। তাহলে বলো, তাহলে আমরা ধরে নিই ভুলের পরিমাণ হচ্ছে 49, যেহেতু 49টা বড়, এবং সঠিকের মান হচ্ছে 16। কতর মধ্যে? 16 সঠিকটার মধ্যে। কারণ 10টা প্রশ্ন যদি পরীক্ষায় থাকে, তুমি যদি 10 নাম্বার যদি অ্যান্সার দিয়ে আসো তুমি 10 নাম্বারই পাবে, সেটা 10-এ 10 নম্বরই পাবে। সেরকম 16টা সঠিক উত্তর, সেই জন্যই আমরা 16 দিয়ে আবার 16কে কিন্তু কী করলাম? ভাগ করলাম ইন্টু 100। এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, এই অঙ্কের মূল একটা ক্যালকুলেশন। তাহলে 49কে 16 দিয়ে যদি তুমি বিয়োগ করো তাহলে কত হবে? 33/16 ইন্টু 100, তাহলে 3300। স্যার কি বললেন ওইটা 19 - 16 কেন করলেন? 49 - 16, 49 - 16টা কেন করলাম? কারণ এখানে বলেছে যে ভুলের শতকরা হার নির্ণয় করো। তাহলে এখানে ভুল কতগুলো হয়েছে? কতগুলো ভুল হয়েছে? 100টার মধ্যে 49টা ভুল হয়েছে। কতগুলোর মধ্যে?
16টার মধ্যে, তাহলে টোটাল সংখ্যা কত 16, তা সেই জন্যই 49কে 16 দিয়ে বিয়োগ করলাম, ডিভাইডেড বাই 16 ইন্টু শতকরার মান বলেছে সেই জন্যই আমরা কি করলাম 100 দিয়ে ভাগ করলাম, যেমন 100 দিয়ে গুণ করলাম, যেমন আমরা আগের অঙ্কগুলোতে করলাম। এবার কি করব, এবারে এটাকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে 3300 ডিভাইডেড বাই কত 16, এটাকে তুমি যদি ভাগ করে নাও তাহলে দশমিকের সংখ্যা আসবে, একটু ভাগটা বাড়িতে করে নেবে প্রত্যেকে, তাহলে এখানে ভাগ করলে হবে তোমার 206.1525%, সামথিং এরকম হবে, যেহেতু অ্যান্সারটা আমার কাছে করা আছে, তো তোমরা কিন্তু এই ভাগটা একটু করে নিও। ওকে, নেক্সট অঙ্ক যাচ্ছি। কোনো ব্যক্তি কোনো সংখ্যাকে 5/3 পরিবর্তে 3/5 দ্বারা গুণ করলে ভুলের শতকরার হার কত? আচ্ছা, এই অঙ্কটা কি করতে হবে না আগে তোমরা করতে পারবে? সেম অঙ্ক। কোনো ব্যক্তি কোনো সংখ্যাকে 5/3 পরিবর্তে 3/5 দ্বারা গুণ করলে ভুলের শতকরা হার কত? চলো অঙ্কটা করো দেখি তো তোমরা, অঙ্কটা করো প্রত্যেকে। শঙ্কর, অঙ্কটাকে করে বলো কত হবে। সঠিক উত্তর হবে 64%। যদি কাউরি 64% হয় তাহলে কিন্তু সে সঠিক উত্তর করেছে। তাহলে কীভাবে অঙ্কটা করব আমরা, দেখো একদিকে লিখছি সঠিক সংখ্যা আর একদিকে লিখছি ভুল সংখ্যা। তাহলে কি লিখলাম, একদিকে লিখলাম সঠিক সংখ্যা, একদিকে লিখলাম ভুল সংখ্যা। তাহলে সঠিক সংখ্যা কত কত বলেছে দেখো অঙ্কতে, 5/3 পরিবর্তে 3/5 দ্বারা গুণ করেছে, তাহলে সঠিকটা কত দেওয়া ছিল অঙ্কে 5/3, তাহলে এখানে লেখো 5/3, আর ভুল সংখ্যা সে কত ভুল করেছে 3/5। ওকে, এবারে আমরা কি করব, এবারে আমরা এই আড়াআড়ি বরাবর গুণ করে নেব। ওকে, তাহলে 3 3 কত, 3 3 কত, 3 3 9, এই 3 3 9 যখনই তোমরা গুণ করবে তাহলে সেই 9টা কিন্তু বাম দিকে বসবে না, সেই 9টা কিন্তু এইদিকে বসবে, তাহলে 3 × 3 সমান কত? আগের অঙ্কটার মতো হবে না? হ্যাঁ, আগের অঙ্কটার মতো হবে, এরকম এর যে টাইপটা করছি এরকম টাইপও হবে, তোমরা যে কোনো দুটো টাইপেই করতে পারো। তাহলে 3 3 9 আর 5 5 25, তোমরা আগের অঙ্কটার মতোই করার চেষ্টা করো, অসুবিধা নেই। স্যার বলছি ওটা তাহলে 25 আর 9 এসছে, এবারে 25 মাইনাস 9/9 দিয়ে করতে হবে না স্যার ওই সলভটা নিচের ভুলের সংখ্যা দিয়ে? এবারে ওটাকে তোমাকে করতে হবে, ডিফারেন্স বের করতে হবে, আমরা যেমন ডিফারেন্স বের করেছি আগের অঙ্কটাতে সেরকম। হ্যাঁ ঠিকই আছে, এবারে 25/25 এসছে, 9 এসছে, এটা 25 থেকে 9 যদি তুমি ডিফারেন্স করো তাহলে কত হবে 16, তাহলে 16 ডিভাইডেড বাই 25, যেহেতু 25টা সঠিক সংখ্যা, আগে যেমন আমরা করলাম যে 49টার মধ্যে কত সঠিক সংখ্যা 16টা, সেরকম তাহলে 16/25 ডিভাইডেড বাই 100 64%। অ্যানসারটা কি 17.78 হবে? 64% আছে স্যার। কি করে তোর ভুলের শতকরা তাহলে 25 মাইনাস 9/9 হবে না? 25/9/9 কেন হবে? 25 মাইনাস 9 ভুলের শতকরা হার দিয়ে বার করতে বলেছে, তাহলে তো ভুলের শতকরা। দেখো আগে এই জিনিসটা ভুলে কেন যাচ্ছ, কোনো ব্যক্তি একটি সংখ্যাকে 4/7 পরিবর্তে 7/4 দ্বারা গুণ করলে ভুলের শতকরা হার নির্ণয় করো। পরের অঙ্ক বলেছে যে কোনো ব্যক্তি কোনো সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 3/5 দ্বারা গুণ করলে, আগেটা ছিল ছোট থেকে বড়, ভালো করে কিন্তু টাইপগুলো করার চেষ্টা করো। আগেটা ছিল 4/7 দিয়েছিল কিন্তু ও করেছে 7/4। এখনকার অঙ্কটা তো দেখো ছোট থেকে বড় থেকে ছোট, তাহলে দুটোই কি সেম হবে অঙ্কটা?
আমি সেটাই তোমাদের কাছে বলতে চাইছি। হ্যাঁ, স্ট্রাকচারটা প্রথমে একই আসবে, কিন্তু তোমাদের এই জায়গাটা পরিবর্তন হবে। এটা কিন্তু গুলিয়ে দিও না পরীক্ষার সময়, ভালো করে দেখবে। কিন্তু ওই জন্যই দেখো আমি কিন্তু অঙ্কটাকে দুবার রেখেছি, প্রথমে কিন্তু ছোট থেকে বড়, আর এই অঙ্কটা দেখো বড় থেকে ছোট। তাহলে তোমরা বলো যে অঙ্কটা কি সেম হবে আগের অঙ্কটার মতোই হবে? হবে না। তো সেটা কি করে হবে? তোমরা যতটা আমি তোমাদেরকে লসাগু করেছি ততটুকুই তোমরা এই অঙ্কটাতে করলে, কিন্তু আমি এই অঙ্কটা আমি একটা আলাদাভাবে করার চেষ্টা করছি। দেখো তোমরা ওই দুটোর মধ্যে যেটা তোমরা পরীক্ষায় সহজ হবে সেটাই করবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি লিখলাম একদিকে সঠিক সংখ্যা আর একদিকে লিখলাম ভুল সংখ্যা। তা সঠিক সংখ্যা কত করেছে? 5/3। আর ভুল সংখ্যা কত করেছে? 3/5। তাহলে আড়াআড়ি গুণ করলাম। বলো। বলছি উত্তর এসছে 70। না, ভুল উত্তর, কোথাও ভুল হচ্ছে। দেখো 3×9, 3×9, তাহলে এই 9টা বসবে ভুল সংখ্যার ঘরে। কেন? কারণ সে বড় থেকে ছোট সে কিন্তু গুণ করেছে। এবার 5×5 কত হবে? 25। তাহলে 25টা ঘুরবে সঠিক সংখ্যার ঘরে। আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্নের মধ্যে তুমি যদি 5টা প্রশ্ন ভুল করো, তাহলে তুমি সেই গড়ের মধ্যেই তো তুমি নাম্বারটা পাবে। মানে 10-এর মধ্যেই তুমি 5 পাবে, না 5-এর মধ্যে 10 পাবে, কোনটা? এটুকু কিন্তু ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করো। মানে যেটা সংখ্যাটার মধ্যে তোমার উত্তর করতে হবে সেই সংখ্যাটাকেই তোমাকে বড় করতে হবে। তার মানে 10-এর মধ্যে তুমি 5 পেয়েছো, কেউ বলবে না যে 5-এর মধ্যে তুমি 10 পেয়েছো। সেরকম কিন্তু এই অঙ্কটা। তাহলে ভুল সংখ্যা হচ্ছে 9 আর সঠিক সংখ্যা কত? সঠিক সংখ্যা হচ্ছে 25। এবার আমাদেরকে বের করতে হবে যে তার মধ্যে ভুলের শতকরার হার কত। এই যে 9টা যে ভুল করেছে আর 25টাও ঠিক করেছে, তাহলে সেটা শতকরা বলেছে, মানে 100টার মধ্যে। তাহলে এই 100টার মধ্যে সে কতগুলো ভুল করেছে আমাদের কিন্তু এটা কিন্তু বের করতে হবে। তাহলে 25টা হচ্ছে সে সঠিক আর 9টা হচ্ছে সে কত? ভুল। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 25 আর 9-এর মধ্যে ডিফারেন্স কত বলো? 16। কতগুলোর মধ্যে? সঠিকটার মধ্যে। তাহলে 16/25 ইন্টু 100। তাহলে 4×25 কত? 100। 4×16 = 64। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবারে তোমরা বলো যে স্যার কোন জায়গাটাতে আমরা বুঝতে পারিনি, আগের অঙ্কটার সাথে এই অঙ্কটা বলো কোন জায়গাটার মধ্যে তোমরা বুঝতে পারোনি, বলো। আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেকে। কোন জায়গাটাতে নিশ্চয়ই তোমরা এতক্ষণ ধরে নিয়েছো যে আমরা কোন জায়গাটাতে মানে ভুল করছিলাম বলতে গেলে। আগের অঙ্কটার মতোই এই অঙ্কটা কিন্তু আমরা কি করেছি। আগের অঙ্কটাতে আমরা একটু স্টেপ জাম্প করিনি, কিন্তু এটাতে আমরা একটু স্টেপ জাম্প করেছি। একই সেম অঙ্ক, তুমি যদি আগের রুলসে করো তাহলে উত্তর সঠিক, এই রুলসে করলেও উত্তরটা সঠিক হবে। ভালো করে দেখো, বাড়িতে করবে, দেখবে, আমাকে নেক্সট দিন বলবে যে স্যার ওইভাবেই করেছি, অঙ্কটা দেখে 64%ই বেরিয়েছে। ওকে, তাহলে এই দুটো অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট, গমের মূল্য, এটা স্টার মার্ক, এই টাইপের অঙ্ক স্টার মার্ক। গমের মূল্য 16.2/3% বৃদ্ধি পাওয়ায় মাসিক খরচ সমান রাখতে গমের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? মানে গমের মূল্য বলেছে 16.2/3% বৃদ্ধি। তাহলে তোমরা বলো 16.2/3% মানে কত? তাড়াতাড়ি, 16.2/3% মানে কত? তাহলে 16.2/3% মানে আমি কিন্তু আগের দিন লিখে দিয়েছিলাম 1/6। ওকে, তাহলে একটা কি আর 6টা কি আমরা জানি। তাহলে একটা হচ্ছে বলো শতকরার কি ফল,
বা মূল্য, আর 6টা হচ্ছে প্রকৃত কি মূল্য। এটুকু কিন্তু আমরা আগের অঙ্কতে করে এসেছি। তাহলে একদিকে লিখলাম প্রকৃত মূল্য আর একদিকে লিখলাম আমরা শতকরার মূল্য। তাহলে প্রকৃত মূল্য কত লিখবো বলো? প্রকৃত মূল্যের ঘরে কে বলতে পারে? প্রকৃত মূল্যের ঘরে কি লিখবো? প্রকৃত মূল্যের ঘরে লিখবো 6 আর শতকরার মূল্যের ঘরে লিখবো 1। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্স করি তাহলে কত হবে? কতর মধ্যে কত হয় বলো? 6 থেকে যদি 1 ডিফারেন্স করি তাহলে কত? 6 থেকে যদি 1 ডিফারেন্স তো করি তাহলে কত? 5। কিন্তু যদি আমরা এখানে হট করে যদি 5 করে দিই, 5/6 ইন্টু 100, ভুল, আমরা ভুল করে চলে আসবো। কেন স্যার? কারণ এখানে দেখো বলেছে বৃদ্ধি বলেছে, ভালো করে কিন্তু অঙ্কটাকে দেখবে। বৃদ্ধি বলেছে, কত বৃদ্ধি? 16.2/3% বৃদ্ধি পাওয়ায় মাসিক খরচ সমান রাখতে, মানে ওই খরচটা যেন আমার সমান থাকে, তাহলে গমের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তাহলে তোমরা বলো যে প্রকৃত মূল্য যদি 6 টাকা হয় তাহলে বৃদ্ধি হয়ে সেই মূল্যটা কত হবে? তাহলে কি এখানে 1 হবে না 7 হবে? কে বলতে পারে? প্রকৃত মূল্য ধরো এক আলুর প্রকৃত মূল্য হচ্ছে 22 টাকা, কিন্তু আলুটা এ সপ্তাহে কিছুটা বৃদ্ধি হয়েছে, শতকরার মধ্যে বলছি। তাহলে সেটা কি একই রকম থাকবে সে আলুর দামটা, না একটুকু বৃদ্ধি পাবে? কোনটা? আগের দামের থেকে সেটা কিন্তু বাড়বে। তাহলে প্রকৃত মূল্য যদি 6 টাকা হয় তাহলে শতকরার মূল্য কত হবে? 6 + 1। কেন? কারণ এখানে বৃদ্ধি বলেছে। যদি হ্রাস বলতো তাহলে 6 - 1 হতো। তাহলে 6 আর 1 কত হয়? 7। ওকে, তাহলে 6 থেকে যদি 7 যদি আমরা ডিফারেন্স ধরতে যাই তাহলে কত হবে? 1। একটা কার কার বলেছে? শতাংশ, মানে শতকরার মূল্য। তো শতকরার মূল্য কত? 7। যদি তোমাদের প্রশ্নে থাকতো যে প্রকৃত মূল্য কত কমাতে হবে, তাহলে প্রকৃত মূল্য 6 টাকা, মানে আলুর দাম ছিল 22 টাকা, তাহলে 22 টাকার থেকে তোমার টাকাটা কমবে। তাহলে এখানে তো তা তো বলেনি যে গমের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। শতকরার মূল্য তো আমি পেলাম 7, তাহলে 1/7 ইন্টু কত? 100%। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 100/7। এই 100/7কে তুমি যদি পূর্ণ ভেঙে নাও তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 14.2/7। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার সময় দেখে যেও। এই অঙ্কটা কিন্তু প্রত্যেকবারে কোনো না কোনো একটা শিফটে কিন্তু চলে আসে। স্যার এই 1/7 কেন করলেন স্যার? 1/7টা করলাম মানে এখানে অঙ্কে বলেছে যে কত শতাংশ কমাতে হবে। তাহলে আমরা তো বিয়োগ করলাম, 7 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে কত হবে? কত হবে বলো? 1 হবে। তাহলে কতর মধ্যে 1? শতকরার মূল্যের মধ্যে 1। তাহলে শতকরার মূল্য তো এখানে বেরিয়ে আছে 7, সেই জন্য এখানে 1/7 করলাম। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট, রহিম করিমের থেকে 9.1/11% নম্বর বেশি পেয়েছে। আগেরটা লিখে নি, অঙ্কটা হয়নি, টুকতে পারিনি, দাঁড়ান। দেখো, রহিম করিমের থেকে 9.1/11% নম্বর বেশি পেয়েছে, তবে করিম রহিমের থেকে কত শতাংশ নম্বর কম পেয়েছে? এই অঙ্কটা তোমরা নিজে করবে। এই অঙ্কটা তোমরা আগের অঙ্কটা যেমন আমি করলাম, গমের মূল্য 16.2/3% বৃদ্ধি পেয়েছে, মাসিক খরচ সমান রাখতে গমের ব্যবহার কত শতাংশ কমাতে হবে, সেম টাইপের মতো অঙ্ক এই অঙ্কটা। রহিম করিমের থেকে 9.1/11% নম্বর বেশি পেয়েছে, তবে করিম রহিমের থেকে, তাহলে যেটা থেকে বলবে সেটা হবে সবসময় নিচে সেই সংখ্যাটা, তার সাথে 100 কী করে দেবে? গুণ করে দেবে। তাহলে কি এই অঙ্কটা করাবো না তোমরা করতে পারবে বলো? এনিওয়ান?
তোমরা অঙ্কটা করতে পারবে না আমি করাবো? দেখো, এই অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি একটা বেশ কিছু সূত্র লিখে দিচ্ছি। এই সূত্রটা তোমরা প্রত্যেকের খাতাতে লিখে নাও, কাজে লাগবে। চলো, আমরা লেখো, আমরা এমন ধারাবাহিক, কখনোই এরকম অঙ্ক করলে ভুল হবে না, ধারাবাহিক শতাংশ, ধারাবাহিক শতাংশ বা যেটাকে আমরা বলছি সাকসেসিভ পার্সেন্টেজ নির্ণয় করা শিখব, নির্ণয় করা শিখব। এটা প্রত্যেকের খাতাতে লিখে নাও কিন্তু। ওকে, দেখো 1 নাম্বার লিখছি, প্রত্যেকে এটা একটুকু বাড়িতে ভালো করে দেখবে, বুঝতে না পারলে নেক্সট দিন আমাকে জিজ্ঞাসা করবে। প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100, এর মানে কি? x% বৃদ্ধি আর y% বৃদ্ধি। পরীক্ষাতে যদি এরকম অঙ্ক থাকে, দুটো সংখ্যাই বৃদ্ধি বলছে, তাহলে তোমরা একদম চোখ মুজে এই সূত্রে অঙ্কের মানগুলো পুট করে দেবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। একদম কিচ্ছু ভয় ঘটো নেই। যদি দুটো সংখ্যায় যদি বৃদ্ধি বলে, আমরা করাবো এরকম টাইপের অঙ্ক, তখন তোমরা এই সূত্রটাকে পুট করে দেবে। নেক্সট 2 নম্বর, 2 নম্বর কি বলছে? প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে প্লাস এক্স ইন্টু মাইনাস ওয়াই। এখানে প্লাস কেন হলো? কারণ এই সূত্রের এটাই নিয়ম, ঠিক আছে? এখানে প্লাসে মাইনাস মাইনাস বলে এখানে মাইনাস করে দিলে এটা কিন্তু কেউ করবে না। ডিভাইডেড বাই 100 মানে কি বলো তো? এটার মানে কি? এটার মানে হচ্ছে পরীক্ষাতে যদি থাকে কোনো সংখ্যা x%, এক্স মানে সংখ্যা, হ্যাঁ, পরীক্ষাতে কিন্তু এক্স ওয়াই থাকবে না, সংখ্যা দিয়ে দেবে, হয়তো 20% বৃদ্ধি, তাহলে x% বৃদ্ধি আর y% হ্রাস। যখন এরকম টাইপের যখন অঙ্ক পরীক্ষায় থাকবে, তখন তোমাদের কিন্তু এই 2 নম্বরের সূত্রটা মনে করতে হবে। আর যদি দুটো সংখ্যায় যদি বৃদ্ধি থাকে, হয়তো বলে দিল যে 20% বৃদ্ধি আর 30% বৃদ্ধি, তাহলে কিন্তু প্রথমের সূত্রটা কিন্তু প্রয়োগ করবে। 3 নাম্বার, 3 নম্বরে কি আছে দেখি? মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস, তাহলে প্রথমে যদি এক্স, তাহলে এখানে প্রথমে এক্স, কিন্তু এটা কিন্তু একটু আলাদা, তাহলে প্রথমে মাইনাস এক্স, আগেটা যেমন মাইনাস ওয়াইটা শেষে হয়েছে, সেরকম এই অঙ্কে মাইনাস এক্সটা প্রথম হবে, ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100। তাহলে এর সূত্রটার মানে কি? এখানে লেখো x% হ্রাস, x% হ্রাস কমা y% কি বৃদ্ধি, এই সূত্রের এটাই মানে। নেক্সট 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই, মানে ওয়াইটা আর এক্সটা কিন্তু এখানে কিন্তু দুটোই বন্ধনীর মধ্যে, ডিভাইডেড বাই 100। তাহলে এর মানে হচ্ছে x% হ্রাস আর y% কি বলো? আগেরটা যেমন লিখলাম x% হ্রাস y% বৃদ্ধি, তাহলে এটা কিন্তু দুটোই হ্রাস, তাহলে x% হ্রাস y% হ্রাস। তাহলে পরীক্ষাতে যদি এরকম টাইপের যখন অঙ্ক থাকবে, তখন তোমরা কিন্তু এই 4-4টে সূত্র যেন মাথায় যেন থাকে, তাহলে তোমাদেরকে বেশি ক্যালকুলেশন করতে হবে না, একদম পরীক্ষাতে শর্ট টাইমে পার্ট বাই পার্ট রুলস অনুযায়ী সংখ্যাগুলো বসিয়ে দিলে, গুণ করে দিলে,
বিয়োগ থাকলে বিয়োগ করে দিলে, ভাগ করে দিলে অ্যান্সার বেরিয়ে গেল। এইগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু প্রত্যেকেই খাতাতে একটু লিখে নিতে হবে, তাহলে কিন্তু হবে। সবারই লেখা হয়েছে? প্রত্যেকে লেখা হয়েছে? দেখো আমরা কি অঙ্ক করছিলাম, রহিম করিমের থেকে 9.1/11% নম্বর বেশি পেয়েছে, তবে করিম রহিমের থেকে কত শতাংশ নম্বর কম পেয়েছে। তাহলে 9/11 মানে কি? তাহলে 9/11 মানে কি বলো? 9/11 মানে কি? 9.1/11% মানে হচ্ছে ডাইরেক্ট আমরা এখানে লিখব যে 1/11, আর লিখছি না কিন্তু একটা কি 11টা কি। তাহলে একদিকে লিখছি রহিম আর একদিকে লিখছি করিম। তাহলে রহিম কি পেয়েছে? বেশি পেয়েছে করিমের থেকে। তাহলে বেশি মানে কি? বেশি মানে যোগ। তাহলে রহিমের নাম্বার হচ্ছে 12 আর করিমের নাম্বার হচ্ছে 11। ওকে, এবারে বলছে যে করিমের শতকরা কত কম পেয়েছে রহিমের থেকে। তাহলে 12 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে কত হবে ডিফারেন্স? 1। কার থেকে? রহিমের থেকে। করিম কত নাম্বার বেশি পেয়েছে, মানে আমাকে এখানে বলেছে যে রহিমের থেকে কত শতাংশ নাম্বার কম পেয়েছে কে? করিম। তাহলে করিমের মান হচ্ছে 11 ইন্টু 100, তাহলে 100/11। তাহলে এটাকে যদি তুমি পূর্ণ করো, সরি এটা 12 হবে, হ্যাঁ 12। এখানে রহিম বলেছে, রহিমের থেকে বলেছে, যেটা থেকে সেটা নিচে, ঠিক আছে। তাহলে 1/12 ইন্টু 100, তার মানে এখন 100/12। তাহলে 100/12কে যদি তুমি পূর্ণ ভাঙো তাহলে 8×1/3%। তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, তাহলে আমরা কিন্তু এই দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক দেখলাম, 5 এবং 6। 7 অঙ্কটা দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% এবং প্রস্থ 30% বৃদ্ধি পেলে তার আয়তক্ষেত্রের শতকরার পরিবর্তন কত হবে। দেখো দুটোই কিন্তু বৃদ্ধি বলেছে, তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব বলো? তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? দুটোই যদি বৃদ্ধি বলে আমরা কিন্তু লেখালাম একটু আগে। প্রথমে সূত্রটা প্রয়োগ করব। তাহলে প্রথমে সূত্রটা হচ্ছে কি? +x + y + x গণিত y ইন্টু 100। তাহলে এখানে লিখব 25 যুক্ত 30 প্লাস 25 ইন্টু 30 ডিভাইডেড বাই 100। তাহলে এটাকে যদি কাটাকাটি করো তাহলে কত হবে? 62.5% কি বৃদ্ধি। পরীক্ষায় কিন্তু থাকবে 2.5% বৃদ্ধি, 2.5% হ্রাস, এরকম করে কিন্তু তোমাদের কিন্তু অপশানগুলো একটু এলোমেলো থাকবে। তাহলে দুটোই যখন বৃদ্ধি হয় তাহলে দুটোই বৃদ্ধি 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 হয়, তাহলে এটা হবে সঠিক উত্তর 62.5%। কাটাকুটিটা তোমরা কিন্তু নিজে করে নেবে। ওকে, স্যার অঙ্কটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন? কোন অঙ্কটা গো? এই যে 25 আর 30, এই যে এটা আমি দেখো সূত্র লিখে দিয়েছি, দেখো তার আগে আগের সূত্রটা ফলো করো, একদম পুরো সেম। দুটোর সংখ্যা যখন বৃদ্ধি বলবে, দেখো x% বৃদ্ধি, y% বৃদ্ধি লেখালাম দেখো একটু আগে। তো ওই সূত্রতে আমি মাত্র অঙ্কটা করেছি, আমি আর কিচ্ছু প্রয়োগ করিনি। তাহলে এখানে x মানে 25 ধরেছি আর এখানে y মানে 30 ধরেছি। তাহলে সেই সূত্রতে তুমি সংখ্যাগুলো বসিয়ে দাও, দেখো এই উত্তরটা পেয়ে যাবে। এখানে কিচ্ছু বোঝার নেই অঙ্কটাতে, শুধুমাত্র সূত্রটাকে মনে রাখতে হবে আর অঙ্কের আঁকটা দেখতে হবে যে বৃদ্ধি বলছে না হ্রাস বলছে, না দুটোই হ্রাস বলছে না দুটোই বৃদ্ধি বলছে, না একটা হ্রাস বলছে না একটা বৃদ্ধি বলছে, না একটা বৃদ্ধি বলছে না একটা হ্রাস বলছে। এই জিনিসটা কিন্তু দেখে নিতে হবে। 4টের মতো এরকম টাইপের অঙ্ক আছে, তো 4টের সূত্রই কিন্তু তোমাদের কিন্তু লিখিয়ে দিলাম একটু আগে, ওই সূত্রগুলো কিন্তু একটুকু দেখে নেবে। দেখো 8 অঙ্কটা কি বলছে, দেখো একই টাইপের অঙ্ক। কোনো গ্রামের মাঠের দৈর্ঘ্য 15% হ্রাস, তার প্রস্থ 20% বৃদ্ধি। তার মানে একটা বলেছে যে x% হ্রাস
আর y% বৃদ্ধি। তাহলে কোন সূত্রটাকে কাজে লাগাবো? তাহলে আমরা কোন সূত্রটাকে কাজে লাগাবো? তাহলে আমরা এই সূত্র কাজে লাগাবো, তাই না? তাহলে আমরা হ্যাঁ, তাহলে মাইনাস x% হ্রাস, x% হ্রাস মানে হচ্ছে -x প্লাস y প্লাস -xটা থাকবে বন্ধনীর মধ্যে ইন্টু y ডিভাইডেড বাই 100। তাহলে এই সূত্রে অঙ্কটা ফেলে দাও, দেখো উত্তর হয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2%। 2% কি বৃদ্ধি। কাটাকুটিগুলো কিন্তু তোমরা নিজে করে নিও, হ্যাঁ, কারণ কাটাকুটিগুলো প্রত্যেকটা কাটাকুটি অঙ্ক দেখানোর মতো কিন্তু সময় হবে না, সেই জন্য বাড়িতে করে নেবে কাটাকুটিগুলো। এটা 2%ই দেখবে আসবে। নেক্সট, কোনো ত্রিভুজের, যদি কাটাকাটি বুঝতে না পারো বলবে, অসুবিধা নেই। কোনো ত্রিভুজের ভূমি 33.1/3% এবং উচ্চতা 16.2.3% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? এটা ভিভিআই অঙ্কটা। যখন তোমরা আরআরবি গ্রুপ ডি রেলওয়ের প্র্যাকটিস করবে তখন তোমরা দেখবে এই অঙ্কগুলো পাবে, এই অঙ্কটা, বিশেষ করে এই অঙ্কটা। তাহলে আজকে কিন্তু এই অঙ্কটাকে ভালো করে দেখে নাও। 33.1/3% কি বলছে? কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা কত বলছে? 16.2/3% কি করা হয়? বৃদ্ধি করা হয়। দুটোই বৃদ্ধি করা হয়, ভূমিকেও বৃদ্ধি করা হয় এবং উচ্চতাকেও বৃদ্ধি করা হয়। তাহলে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? তাহলে এই অঙ্কটাকে ভালো করে একটু দেখো। তাহলে আমি লিখতে পারি যে 33.1/3% মানে কত? এগুলো কিন্তু আমি আর বলবো না, তোমরা জানো যে 33.1/3% মানে হচ্ছে +1/3। আর 16.2/3% মানে কত? এগুলো কিন্তু মনে রাখতে হবে, +1/6। তাহলে এটুকু করলাম আমরা। তাহলে তোমরা বলো যে এখন ভূমি কত হবে? এই 33.1/3%-এর আমরা শতকরার মান যে বের করলাম +1/3, তাহলে এই +1/3-এর মধ্যে ভূমি কত হবে? ভূমি মানে ভূমির রেশিওটা বলো, ভূমির রেশিওটা কত হবে? ভূমির রেশিওটা যদি 3 হয় তাহলে তার পরবর্তী ভূমিভাগ কত হবে? 3 + 1। এগুলো তোমরা হয়তো জানো না, একটু দেখে নাও। এই অঙ্কটা করতে বিশেষত এরকমভাবে অঙ্কটা করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হবে। যদি ভূমি 3 হয় তাহলে এখানে বৃদ্ধি বলেছে, তাহলে ভূমিটাকে যদি একটুকু যদি বাড়াও, তাহলে বাড়ালে কি হবে? যোগ করতে হবে। তাহলে 3/1 সমান প্লাস কত? 4। তাহলে 3:4। উচ্চতা, তাহলে দুটোকেই বৃদ্ধি করতে বলেছে আমাদেরকে। তাহলে উচ্চতা যদি 6 হয়, তাহলে একটুকু উচ্চতা যদি বাড়ে তাহলে কত হবে? তাহলে 6:6 + 1 সমান কত হবে? 7। তাহলে আমার রেশিও কত বেরোলো? ভূমি রেশিও বেরোলো 3:4 আর উচ্চতা রেশিও বেরোলো 6:7। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? গুণ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 3/6 কত হয় বলো? 3/6 18 4 7 28। তাহলে এটা বেরোলো ক্ষেত্রফল। এবার এই 28 এবং 18 দুটোর মধ্যে পরিবর্তন দেখতে হবে, ডিফারেন্স দেখতে হবে। তার ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 10। 10 কি? একক। ওকে, এবারে আমরা উত্তরে যাব যে ক্ষেত্রফলের শতকরা, ক্ষেত্রফলের বলেছে, ফলের যেটা এর সেটা থাকবে নিচে। তাহলে কোনটা নিচে থাকবে? 18টা নিচে থাকবে না 28 নিচে থাকবে? এতক্ষণ অঙ্কগুলো আমরা কি করলাম, যে সবারই থেকে বড় বা যেটা এর থাকবে সেটা থাকবে সবসময় নিচে। তাহলে এখানে ক্ষেত্রফল তো দুটোই বেরিয়েছে, একটা 18 বেরিয়েছে, একটা 28 বেরিয়েছে। তাহলে এখানে বলেছি যে শতকরা ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? তাহলে পরিবর্তন মানে আমরা ডিফারেন্স দেখলাম, ডিফারেন্স কত বেরোলো? 10।
কার থেকে 10, 28-এর মধ্যে থেকে 10 ইন্টু কত 100। কাটাকাটি করো, কাটাকাটি করো, তাহলে 10 ডিভাইডেড বাই 18 ইন্টু 100। তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 দুগুণে 10, 9 দুগুণে 18। তো এখানে কত হবে 500 ডিভাইডেড বাই 9%। যদি পরীক্ষাতে এই উত্তরটা থাকে তাহলে এই উত্তরটা করবে, আর যদি এই উত্তরটা যদি ভগ্নাংশ থাকে 55.5/9%, তাহলে এটাও কিন্তু উত্তর হবে। আমি কি করলাম, এটাকে ভাগ করে নিলাম, দিয়ে পূর্ণতে নিয়ে নিলাম, তাহলে 55.5/9%, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে এই অঙ্কটা কিন্তু প্রত্যেকে বাড়িতে ভালো করে দেখবে, যেমনভাবে করালাম সেরকমভাবে করবে। লিখে লিখে যে করতে হবে এমন কোনো মানে নেই, তোমরা এই পার্সেন্টেজগুলো একটু মনে রেখে দেবে, দিয়ে ডাইরেক্ট কিন্তু অঙ্কটাকে করে নেবে। ওকে, নেক্সট। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12.1/2% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল 14.2/7% বৃদ্ধি পাবে। আয়তক্ষেত্রের প্রস্থের পরিবর্তন নির্ণয় করো। প্রস্থটাকে পরিবর্তন করতে হবে, তাহলে আমরা অঙ্কটা কীভাবে করব? দেখো 12.1/2% মানে কি বলো? 12.1/2% মানে কি? এগুলো কিন্তু আমি লিখিয়ে দিয়েছিলাম। প্লাস 1/8, নিচে আছে 14.2/7 পার্সেন্টেজ মানে কি? তাহলে এটাকে যদি আমরা সেই 100 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমরা পাবে 1/7। তাহলে এখানে কি বলেছে? দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এবং ক্ষেত্রফল বৃদ্ধি পেলে, তাহলে আমরা সেই একই রকম করে লিখব, কিন্তু লেখার ধরনটা কিন্তু আলাদা হবে। কেন? কারণ এখানে বলেছে যে আয়তক্ষেত্রের প্রস্থের পরিবর্তন নির্ণয় করো। তাহলে আমি এখানে লিখছি দৈর্ঘ্য আর নিচে লিখলাম প্রস্থ, তবেই তো আমরা ক্ষেত্রফলটা পাবো, তাই না? তাহলে দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে এর রেশিও কত হবে? 9। কেন? কারণ এখানে বৃদ্ধি বলেছে, কারণ 8 আর এখানে 1, তাহলে 8 আর 1 যোগ করলাম, তাহলে এখানে লিখলাম 8:9। আর প্রস্থটা কি বলেছে? প্রস্থটা বলেছে পরিবর্তন করতে হবে, সেটা কার সাথে? সেটা ক্ষেত্রফলের সাথে। তাহলে প্রস্থ কত বেরোলো? 1/7, তাহলে 7 ইন্টু 9, আর এখানে আছে 8 ইন্টু 8। কেন করেছি? আমি জাস্ট পরিবর্তন করেছি দৈর্ঘ্যের সাথে। এই 7 ইন্টু 9 আর 8 ইন্টু 9, 8টা কত থেকে গেলো নিশ্চয়ই বুঝতে পারলে, যেহেতু এখানে বৃদ্ধি বলেছে। তাহলে যদি প্রস্থ অনুপাত 7 হয় তাহলে বৃদ্ধি পেলে কত হবে? 8 হবে, তাহলে 7:8। তাহলে এখানে কী লিখবো? তাহলে ক্ষেত্রফল। ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি হবে বলো? ক্ষেত্রফল কি হবে? তাহলে ক্ষেত্রফল কি হবে? আগের মতো কিন্তু আগের মতোই কিন্তু ক্ষেত্রফলটা কত গো? 7:8। 7:8 ক্ষেত্রফল। এখানে তো লেখাই আছে 14.2/7 মানে কত? 1/7। 1/7, তাহলে 7 যদি ক্ষেত্রফল হয় তাহলে অনুপাত কত হবে? 8, যেহেতু 1% এখানে বৃদ্ধি বলেছে, তাহলে ক্ষেত্রফল 7:8। তাহলে প্রস্থ সমান আমি এখানে লিখতে পারি, তাহলে প্রস্থ সমান আমরা তো এখানে পেয়ে গিয়েছি 7×9=63 8×8=64। তাহলে এখানে এবারে বলেছে যে প্রস্থের কত পরিবর্তন নির্ণয় করো। তাহলে ডিফারেন্স কত? 64 থেকে 63 বিয়োগ করলে কত ডিফারেন্স পাই আমরা? 1 ডিফারেন্স পাই। কার থেকে? প্রস্থের থেকে। তাহলে যেটা এর সেটা নিচে, তাহলে প্রস্থ কত হয়েছে?
63, তাই না, ইন্টু 100। তাহলে এটা করে দাও। তাহলে এটা যদি করি কাটাকুটি, তাহলে বেরোবে 1.37 ডিভাইডেড বাই 63%। তাহলে এর অঙ্কের কিন্তু এটাই কিন্তু উত্তর। ওকে, প্রস্থের বলেছে, প্রস্থের ভালো করে কিন্তু এটাকে ভালো করে মনে করে নাও। তোমরা অনেকেই বলবে যে স্যার তাহলে 64টা নিচে কেন হলো না, 64টা নিচে কেন হলো না, এটা হয়তো তোমরা অনেকেই প্রশ্ন করবে, তাই না। এখানে বলেছে যে আয়তক্ষেত্রের প্রস্থের পরিবর্তন নির্ণয় করো। তাহলে অ্যাকচুয়ালি প্রস্থ কত হচ্ছে আমার, 7 হচ্ছে। এই যে 7, এখানে এই যে 7 আছে, আর কত অনুপাত হয়েছে 8। তাহলে আগে কত ছিল 7, বর্তমানে কত হয়েছে 8। তাহলে এখানে কি বলেছে যে আয়তক্ষেত্রের প্রস্থের পরিবর্তন নির্ণয় করো। তাহলে এখানে 7 9 কত হয়েছে 63, আর 8 8 কে 64। যদি বলতো যে বৃদ্ধির অনুপাত নির্ণয় করো, তাহলে আমরা 1/64 করতাম, কিন্তু এখানে বলেছে যে প্রস্থের পরিবর্তন নির্ণয় করো, তাই না। তাহলে এখানে প্রস্থ হচ্ছে 7, তাহলে 7 মানে 63, তাহলে 1/63 ইন্টু 100 সমান 1.37/63% হচ্ছে উত্তর। প্রত্যেকে বুঝতে পেরেছো না পারোনি? শঙ্কর, স্যার আজকে 10টাই থাক। 10টাই থাকবে? আজকে 10টাই থাকবে না আরেকটা করিয়ে দেবো, 15টা করে দেবো, বলো যা তোমরা যা বলবে। শঙ্কর, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমার ইলেকট্রিক চলে গেছে, আমি নিতে পারিনি। ও, ইলেকট্রিক কারেন্ট ছিল না আজকে। আজকে ওয়েদারটা খুব খারাপ। আজকে আজকে না না আজকে অনেক জায়গায় ইন্টারনেট নেই, অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই। হ্যাঁ, আমার তো ছিলই না, হয়তো তোমাদেরকে ক্লাস করাবো, আজকে ডেট ছিল বলেই ক্লাসটা করানো, না হলে একদিন না করালে তোমাদেরও হয়তো আগের শুক্রবার দিন ক্লাস হয়নি। তো মোটামুটি অনেকেই বুঝতে পারছি যে অনেক অসুবিধার মধ্যেই ক্লাস করতে হচ্ছে। তো বেশ ঠিক আছে, আজকে তাহলে 10টা পর্যন্তই থাকলো। আর এই যে বাকি যে অঙ্কগুলো আছে, বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আর না হলে আমি সলভ করে তোমাদেরকে দিয়ে দেবো। কোনটা করব, আগে নেক্সট ক্লাসে করব না তোমাদেরকে সলভ করে দিয়ে দেবো, কোনটা? 11 দাগের যে অঙ্কগুলো হবে সেটাকে এখনই করিয়ে দেবো 15 দাগ পর্যন্ত, যে কটা অঙ্ক আছে, আর বেশি কিন্তু অঙ্ক নেই, এই 1টা 2টো 3টে আর 4টে মতো অঙ্ক আছে। স্যার বলছি যে আগের দিনের যে 5টা অঙ্ক আপনি সলভ করে দেবেন বলেছিলেন। হ্যাঁ, আজকে করে দেবো, আজকে করে দেবো, আজ কালকের মধ্যে পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে একদম, পিডিএফ আমি সলভ করে দিয়ে দেবো, পিডিএফ পেয়ে যাবে একদম ফুল। ওটা আমরা মানে আমি আর কি কটা করেছি, এবারে ঠিক ভুল হয়েছে কিনা সেটাই হ্যাঁ নিয়ে হ্যাঁ, আমি দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো। বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, করিয়ে দিন তাহলে। 11 12 আর 13 14 করিয়ে দিচ্ছি, কারণ এই কটায় অঙ্ক আছে, নেক্সট দিন আমরা হয়তো আরো অঙ্ক করব। চলো, কোনো বৃত্তের ব্যাসার্ধ 37.1/2% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরার পরিবর্তন কি হবে? একই, তাহলে আমরা একই রকম ভাবে করব। তাহলে বলো 37.1/2% মানে কি, কত হবে এটা? 3/8, তাই তো? কাটাকাটি করো, আমি একটু আগেই করলাম মনে হয় এরকম, 3/8। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, কে বলতে পারে? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, তাই না? তাহলে আমি পাশে লিখে নিলাম বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ 2 বার গুণ করতে হবে, গুণ করতে হবে, একটু লিখে নাও।
তাহলে দুবার গুণ করতে হবে বলেছে, অর্থাৎ তাহলে এখানে লিখতে পারি আর সমান 8:11। 11 কেন হলো? কারণ এখানে বৃদ্ধি বলেছে। এই 8 ছিল, আরো স্যার ওটা 3, কি লিখেছেন স্যার? অর্থাৎ স্যার অর্থাৎ কি অর্থাৎ লিখেছেন? ব্যাসার্ধ দুবার গুণ করতে হবে। অর্থাৎ দুবার গুণ ব্যাসার্ধ করতে হবে। দুবার গুণ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। দুবার বটে, এটা দুবার, হ্যাঁ, মানে ব্যাসার্ধটাকে দুবার গুণ করতে হবে। তাহলে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আর আগে ছিল 8, এখন হলো 11। আবার এটাকে আবার একবার লিখবো, যেহেতু দুবার বলেছি সূত্র লিখে দিয়েছি। আবার এখানে কত হবে? 8:11। ওকে, এটুকু আশা করি বুঝতে পেরেছো। তাহলে ক্ষেত্রফল মানে আমরা জানি, ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পায়ের স্কোয়ার। তাহলে 8 কত? 64। আর 11 121। তাহলে এখানের মধ্যে পরিবর্তন কত হলো? তাহলে পরিবর্তন যদি খুঁজতে চাই তাহলে আমরা বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে 121 থেকে যদি 64 বিয়োগ করি তাহলে কত হবে বলো? 57। তাহলে এখানে অঙ্কে কি বলেছে যে তার ক্ষেত্রফলে শতকরার পরিবর্তন কত হবে। তাহলে আগে ছিল 64, এখন হলো 121। তার মানে পরিবর্তন কি হবে? মানে আগে কত ছিল? 64, তাহলে 57/64 ইন্টু 100%। বুঝতে পারলে এই অঙ্কটা? কিন্তু দেখো একটু বোঝার মতো অঙ্ক কিন্তু এটা। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, কাটাকাটি যদি করো, তাহলে এটাকে আমি যদি একটা আলাদা কালি ব্যবহার করি, তাহলে 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে 4 16 64, 4 25 100। 57কে 25 দিয়ে যদি গুণ করো তাহলে হবে 1425 ডিভাইডেড বাই 16%। এটাকে যদি তুমি পূর্ণ ভেঙে নাও তাহলে হয়ে যাবে 89.1/16% হচ্ছে উত্তর। ক্ষেত্রফলের যখনই এরকম টাইপের প্রশ্ন পড়বে তোমাদের পরীক্ষায়, প্রস্থের পরিবর্তন, শতকরার পরিবর্তন, তখন প্রথমে যেটা থাকবে তখন সেটা বসবে নিচে। এটা কিন্তু ভুলে যেও না, মানে মাথার মধ্যে কিন্তু এটা গুলি দিও না, ঠিক আছে? র দিয়ে যখনই থাকবে তখন সেটা কিন্তু নিচে বসে যাবে। তার ক্ষেত্রফলের শতকরার পরিবর্তন কত হবে? তাহলে ছিল কত? 64, তাহলে পুরাতনটাকে দিয়েই সেটাকে ভাগ করবে। দেখো আমি দুটো অঙ্কই মনে এরকম সেম মনে হয় করালাম। ওকে, নেক্সট, কোনো বৃত্তের ক্ষেত্রফল 69% বৃদ্ধি পেলে তার ব্যাসার্ধের কি পরিবর্তন হবে? তাহলে ধরি 69% বৃদ্ধি, তার মানে প্রথমে ছিল 100, তাহলে 69% যদি বৃদ্ধি পায় তাহলে 100-র মধ্যে 69% বৃদ্ধি, তার মানে 169। ওকে, এটুকু বুঝতে পেরেছো? এবার বলছে যে ব্যাসার্ধের কি পরিবর্তন। ব্যাসার্ধ মানে জানি যে বৃত্তের হাফ, বৃত্তের হাফকে বলি আমরা ব্যাসার্ধ। আর ব্যাস মানে হচ্ছে ফুল বৃত্তের অংশ, মানে এটা হচ্ছে ব্যাস। আর ব্যাসার্ধ মানে এর হাফ, তাহলে এর হাফ যদি হয় তাহলে রুট করে নাও। তাহলে 100 রুট কত? 10। আর 169-এর রুট কত? 169-এর রুট কিন্তু 13। এগুলো কিন্তু প্রত্যেকটা ইস্টু, ঠিক আছে? তাহলে 10:13। তাহলে 10:13, তাহলে এখানের মধ্যে ডিফারেন্স কত? 3। কার থেকে 3? আমি বলেছি তোমাদের একটু আগে যে কি পরিবর্তন হবে, মানে পরিবর্তনটা তোমাদেরকে বের করতে বলছে। তাহলে পরিবর্তন যদি বের করতে বলে তাহলে যেটা প্রথমে ছিল সেটা বসবে নিচে। তাহলে 10 প্রথমে ছিল, তাহলে 10টা নিচে বসলো, ইন্টু 100। কাটাকাটি করো, 10 দুগুণে 100, তাহলে 3 দশে কত? 30%। তাহলে এটাই হচ্ছে উত্তর। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষাতে আসে, এই 12 দাগের অঙ্কটাও কিন্তু একটু দেখে রাখবে। ওকে,
নেক্সট যে অঙ্কটা করাবো, এই অঙ্কটা আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় প্রতি বছর পড়ে। প্রত্যেকটা সেটে দেখি এই অঙ্কটাকে দেখতে, যে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6.1/4% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরার পরিবর্তন কত হবে। এই অঙ্কটা কিন্তু প্রত্যেকটা সেটে কিন্তু আমি আরআরবি গ্রুপ ডিতে দেখতে পাই। তাহলে এরকম টাইপের অঙ্ক যদি আমরা করি তাহলে কীভাবে করব? তাহলে প্রথমে তোমাদের যে কাজটা হবে, এই 6.1/4%টাকে তোমরা শতকরায় ভেঙে নাও। তাহলে কত হবে? 1/16। ওকে, তাহলে সেটা সেই একই মতো, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্যটাকে তোমার কিন্তু কি করতে হবে, দুবার, এই যে এখানে বললাম একটু আগে লিখে দিলাম যে বৃত্তের ক্ষেত্রফল যদি পায়ের স্কোয়ার হয়, তাহলে ব্যাসার্ধ কিন্তু তোমাদেরকে দুবার কিন্তু গুণ করতে হবে। তো এটাতেও কিন্তু তাই বলেছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 6.1/4% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরার পরিবর্তন কত হবে। তাহলে বর্গক্ষেত্রে থাকে বাহু, মানে এটা যদি বর্গক্ষেত্র হয়, তাহলে বর্গক্ষেত্রে কিন্তু 4টে বাহু, 1টা 2টো 3টে 4টে, তাই 4টে বাহু যদি এরকম আড়াআড়িভাবে যদি হয়, তাহলে দুবার এই দুটো বাহু ছেদ করছে। তাই প্রথমে লেখো বাহু সমান হচ্ছে 16, আর এখানে বৃদ্ধি বলেছে, তাহলে 16:17। তাহলে দুটো বাহু দুটো জায়গায় ছেদ করেছে, মানে 4টে, মানে এখানেও 16:17। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে আমরা জানি যে দুটোকেই গুণ করে দাও, তাহলে 16 কত হয় বলো? 256:17 কত হয়? 289। তাহলে 289 আর 256 এর মধ্যে ডিফারেন্স কত? এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 23। তাহলে এখানে কি বলেছে, পরিবর্তন কত হবে? তাহলে পরিবর্তন যখন তোমাকে বের করতে বলতে হবে, তখন যেটা প্রথমে থাকবে, তাহলে 256টা হচ্ছে প্রথমে, তাহলে 23/256 ইন্টু 100। তো এটাকে যদি কাটাকাটি করো, 4 দিয়ে কাটাকাটি করো, তাহলে এখানে হবে 64 আর এখানে হবে 25। তাহলে 25কে 23 দিয়ে যদি গুণ করো, তাহলে কত হবে? 575/64%। এটাকে যদি তুমি যদি পূর্ণকে ভাঙতে যাও, মানে ভাগ করতে যাও, তাহলে এটা বেরিয়ে যাবে 8×63/64%। তাহলে এটাই হচ্ছে উত্তর। এখানে পার্সেন্টটা হবে না, পার্সেন্টটা নিচে হবে। তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, কি অঙ্কগুলো প্রত্যেকে বুঝতে পারছো? অঙ্কগুলো সবাই বুঝতে পারছো? অঙ্কগুলো কীভাবে আমরা করছি? অঙ্কগুলো একদম ফুল বেসিক, কিন্তু মানে কোনোটাই কিন্তু আমি স্টেপ জাম্প করছি না। কিন্তু তোমরা যখন পরীক্ষায় করবে তখন কিন্তু এত লিখে দরকার নেই, যেটুকু দরকার সেটুকু তোমরা কিন্তু পরীক্ষায় করে নেবে, দেখবে 1 মিনিটও লাগছে না একটা অঙ্ক করতে। লাস্ট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 11.1/9% বৃদ্ধি করা হলে, তাহলে 11.1/9% মানে আমরা কি জানি বলো? 1/9 লিখে নাও। তাহলে এটা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে পাশে লিখে দিই দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য প্রথমে ছিল 9, কিন্তু বৃদ্ধি পেয়ে সেটা হয়েছে 10, তাহলে 9:10। বেশ, প্রস্থ কত পার্সেন্ট বৃদ্ধি করা হলো? প্রস্থ বৃদ্ধি করা হলো 9/11%। তাহলে পাশে লিখলাম 9.1/11। তাহলে এর যদি শতকরার মান যদি বের করতে চাও, তাহলে উত্তর কত হবে? 1/11। তাহলে নিচে লিখলাম প্রস্থ। দেখো অঙ্কটা কত সহজ, দেখো। তাহলে প্রস্থ যদি 11 হয়, তাহলে বৃদ্ধি পেয়ে সেটা কত হয়েছে? 12। ওকে, তারপরে কি আছে? উচ্চতা। তাহলে উচ্চতা কত মান আছে এখানে? উচ্চতার মান আছে 37.1/2%। তাহলে 37.1/2% মানে আমরা প্রথমেই কিন্তু এটা জেনেছি যে 3/8। তাহলে প্রথমে যদি উচ্চতা 8 হয়, তাহলে সেটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে? হ্রাস পেয়ে কত হয়েছে? সেটা হ্রাস পেয়ে হয়েছে 5। দেখো এখানে হ্রাস করা হলো উচ্চতা, এটাকেও দেখতে হবে, ঠিক আছে? সেই জন্যই কিন্তু আমরা এখানে 5 করলাম। এবার আমাদেরকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা
তো এটা কি আয়তন, আয়তন মানে আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে আয়তনটা কিন্তু আমাদেরকে এখানে বের করতে হবে। তাহলে আমরা আয়তনটা বের করতে পারবো। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে 3 3 9, 3 4 12, মানে যেটা কাটাকাটি হচ্ছে সেটাও কেটে নাও। তাহলে এখানে 3 3 9, 1-2টা 3-8 লিখেছেন তো? হ্যাঁ 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 3-8, তাহলে 3 3 9, 3 4 12, নিচে কাটাকাটি যায়, তাহলে 4 2 8। ওকে, তাহলে এটা কত হবে, তাহলে এটা কত হবে বলো? তাহলে এটা হবে তোমার 3 2 6, 6 11 66 ইস টু 5 10 50। তাহলে 66 থেকে 50 যদি ডিফারেন্স করো তাহলে কত হবে বলো? 16। কার থেকে 16? আয়তনের বলছে কি পরিবর্তন হবে, এই পরিবর্তন কত হবে? দেখো এইরকম টাইপের অঙ্ক কিন্তু সবসময় যেটা আগে ছিল সেই সংখ্যাটা বসবে। 16/66 ইন্টু 100, কাটাকাটি করো, এটা কাটাকাটি করো তুমি 2 দিয়ে, 8 2 16 আর 33 2 66, তাহলে 800 ডিভাইডেড বাই 33। দেখো এইরকম অঙ্ক কিন্তু তোমরা দেখবে পরীক্ষায় কিংবা ইউটিউবে প্রচুরভাবে দেখবে, কঠিনভাবে অঙ্কগুলো হয়তো করায়, আমি জানি না, হয়তো যেটুকু হয়তো আমি করলাম। দেখো এইরকম টাইপের অঙ্কগুলো তোমরা করবে, দেখো তাড়াতাড়ি হয়ে যাবে এর পরের বার থেকে। তাহলে 800 ডিভাইডেড বাই 33%, এটা যদি পরীক্ষাতে থাকে উত্তর তাহলে এটাই হবে। আর যদি এই উত্তরটা যদি না থাকে তাহলে একটুকু তোমরা পূর্ণ করে নেবে। তাহলে পূর্ণ করলে কত হবে? 27.3/11%। তাহলে এই হচ্ছে তোমাদের অঙ্ক। এই অঙ্কটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা পার্সেন্টেজ থেকে যতগুলো টাইপের অঙ্ক করব, প্রত্যেকটা টাইপের অঙ্ক যদি এইগুলোই যদি বাড়িতে ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো, পার্সেন্টেজ থেকে যে যে অঙ্কের নাম্বারটা বলেছিলাম যে 2 থেকে 3টে থাকবে, আমার করানোর মধ্যেই পেয়ে যাবে, আমার করানোর মধ্যেই সেই পার্সেন্টেজের অঙ্কগুলি পেয়ে যাবে একদম 100%। ওকে, সেজন্যই কিন্তু কেউ ম্যাথামেটিক্সের ক্লাস কামাই করবে না। আর যে অঙ্কগুলো আজকে করে দিচ্ছি সে অঙ্কগুলো আগামীকাল রিভাইজ করো। তাহলে আজকে আমরা এইটুকুই অঙ্ক করলাম, এই 14টা পর্যন্ত অঙ্ক করলাম। তো তোমরা এগুলো একটু বাড়িতে ভালো করে দেখবে, নেক্সট দিন আমরা আরও বাকি যে অঙ্কগুলো আছে পার্সেন্টেজ থেকে সেই অঙ্কগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করব। ওকে, তো পিডিএফটা তাহলে ওটা 8/13 ওটা কত উত্তর হলো স্যার? কোনটা গো, কত দাগের অঙ্কটা? লাস্টের অঙ্কটা 8/13টা কত উত্তর হলো? 8/13, হ্যাঁ 14 দাগের অঙ্কের উত্তরটা হয়েছে 17.3/11%। 27 না? 27.3/11%। ঠিক আছে। ওকে, একটু দেখে নাও, পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি, যদি যায় তো একটু বলো। কি ম্যাথামেটিক্সের ক্লাস সবারই ভালো লাগছে?
বেশ, আজকে আমাদের এখানেই কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা আরও বাকি টাইপের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করব। থ্যাংক ইউ।